তোমাদের সবাইকে ম্যাডাম স্বাগতম। সমস্যা নেই। তোমাদের সবাইকে স্বাগতম আমার ক্লাসে। আচ্ছা তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি মোসাম্মদ সুফিয়া খাতুন, প্রভাষক পৌরনীতি ও সুশাসন, বেরেল বাজার স্কুল অ্যান্ড কলেজ, মাগুরা সদর, জি ম্যাডাম। মাগুরা। আজকে আমি আলোচনা করব পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে। এই অধ্যায়টির নাম হচ্ছে পৌরনীতি ও সুশাসন পরিস্থিতি। আজকের আলোচনার ফলে তোমরা পৌরনীতি ও সুশাসনের সাথে অর্থনীতি, নীতিশাস্ত্র এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সম্পর্ক বর্ণনা করতে পারবে। আমরা প্রথমে দেখি পৌরনীতি ও সুশাসনের সাথে অর্থনীতির সম্পর্ক। পৌরনীতি ও সুশাসন নাগরিকের আচার আচরণ নিয়ে আলোচনা করে। অপরদিকে অর্থনীতি নাগরিকের আর্থিক বিষয় নিয়ে আলোচনা করে। পৌরনীতি, সুশাসন এবং অর্থনীতি উভয়ই সমাজ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা। উভয়ের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও নিবিড়। আমরা এখন এই সম্পর্কে আলোচনা করব। পৌরনীতি এবং সুশাসনের সাথে অর্থনীতির যে সম্পর্ক, সে সম্পর্কের মধ্যে কিছু সাদৃশ্য আছে বা কিছু মিল আছে, সে বিষয়গুলো আমরা দেখি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে অভিন্ন লক্ষ্য। পৌরনীতি ও সুশাসনের লক্ষ্য একই। সেটা হচ্ছে পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতির লক্ষ্য হচ্ছে একই। সে লক্ষ্যটা কি? যে জনগণের কল্যাণ সাধন করা। পৌরনীতি ও সুশাসন জি ম্যাডাম। আমাদেরকে শিক্ষা দেয় নাগরিকতা কিভাবে অর্জন করতে হবে, কিভাবে সুনাগরিকতা অর্জন করতে হবে, নাগরিকের অধিকার কর্তব্য ইত্যাদি বিষয় কিন্তু পৌরনীতি ও সুশাসন শিক্ষা দেয়। আবার অন্যদিকে তোমার অর্থনীতি শিক্ষা দেয় যে সীমিত সম্পদ দিয়ে কিভাবে অসীম অভাবের মধ্যে সীমিত সম্পদকে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়ন করা যায়। এই যে শিক্ষাটা, এটা কিন্তু আমাদেরকে দেয় হচ্ছে অর্থনীতি। তাহলে পৌরনীতি ও সুশাসনে যেমন নাগরিকের কল্যাণ সাধনের চেষ্টা করে, তেমন অর্থনীতিও কিন্তু নাগরিকের কল্যাণ সাধনের চেষ্টা করে। এজন্য দুইটার লক্ষ্য হচ্ছে এক। 2 নম্বর হচ্ছে অভিন্ন আলস্য সূচি। যেহেতু পৌরনীতি ও সুশাসন জনগণের কল্যাণ সাধনের চেষ্টা করে, নাগরিকের কল্যাণের চেষ্টা করে, তেমনি অর্থনীতিও কিন্তু নাগরিকের কল্যাণ সাধনের চেষ্টা করে। এজন্য কি হয়, যে দুইটা বিষয়ের আলোচ্য সূচি কিন্তু একই রকম। যেমন সম্পদ, সম্পদের বন্টন, কর, উৎপাদন, বন্টন ব্যবস্থা, তোমার হচ্ছে বৈদেশিক বাণিজ্য, বাজেট, অর্থনৈতিক সমস্যা তার সমাধান ইত্যাদি যে সমস্ত বিষয়গুলো আছে, এই পৌরনীতি, সুশাসন এবং অর্থনীতি উভয় শাস্ত্রই কিন্তু এই সমস্ত বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করে। এজন্য বলা হচ্ছে উভয়ের আলস্য সূচি অভিন্ন বা এক। 3 নম্বর হচ্ছে পারস্পরিক নির্ভরশীলতা। অর্থনীতি এবং পৌরনীতির সুশাসন পরস্পরের উপর নির্ভরশীল। এজন্য বলা হচ্ছে যে রাজনীতিবিদদেরকে যেমন অর্থনীতি সম্পর্কে জানতে হয়, জ্ঞান রাখতে হয়, তেমনি অর্থনীতিবিদদেরও কিন্তু রাজনৈতিক ব্যাপার, যেমন রাষ্ট্র প্রশাসন ব্যবস্থা প্রভৃতি বিষয়ে জ্ঞান অর্জন করতে হয়। এজন্য বলা হচ্ছে যে একটা আরেকটার উপরে নির্ভরশীল। যদি তোমার অর্থনৈতিক ভাবে সফল না হয় একটা দেশ, তাহলে কিন্তু সে দেশ পুরোপুরি ভাবে সফলতা অর্জন করতে পারে না। আবার অর্থনৈতিক ভাবে সফলতা অর্জন করতে হলেও কিন্তু সেই রাষ্ট্র, সরকার, রাজনীতি এগুলোকে স্থিতিশীল হতে হবে, রাজনৈতিক স্থিতিশীলতা আনয়ন করতে হবে। এজন্য একটা আরেকটার উপরে নির্ভরশীল। 4 নম্বর হচ্ছে পরস্পরের উপরে নির্ভরশীলতা। জি যদি ম্যাডাম। রাজনীতিবিদরা তোমার অর্থনীতি সম্পর্কে না জানে, তাহলে কি হয় যে অর্থনৈতিক উন্নয়নটা সম্ভব হয় না। আবার অর্থনীতিবিদদেরও কিন্তু যে অর্থনৈতিক যে নীতি, যে পরিকল্পনাগুলো, এগুলো বাস্তবায়ন করে মূলত রাষ্ট্র বা সরকার। এজন্য বলা হচ্ছে যে একটা আরেকটার উপরে নির্ভরশীল। 5 নম্বর আছে জনকল্যাণকর রাষ্ট্রের জন্য উভয়ের প্রয়োজন। বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা, আধুনিক যে রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থার মূল উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ।
আর যদি জনকল্যাণ করতে হয়, জনগণের কল্যাণ করতে হয়, জনগণের উন্নয়ন সাধন করতে হয়, যদি সুনাগরিকতা সৃষ্টি করতে হয়, তাহলে কি প্রয়োজন? অর্থনৈতিক স্বাবলম্বিতা। আবার অর্থনৈতিক যে পরিকল্পনা আছে এগুলোর জন্য প্রয়োজন হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। এজন্য দুইটা বলা হচ্ছে যে জনকল্যাণকার রাষ্ট্রের জন্য দুইটারই প্রয়োজন। একটা হচ্ছে অর্থনীতি ছাড়াও যেমন সম্ভব না জনকল্যাণকার রাষ্ট্র, আবার পরিণত সুশাসন ছাড়াও সম্ভব না জনকল্যাণকার রাষ্ট্র। 6 নম্বর হচ্ছে পরস্পরের পরিপূরক। পৌরনীতি এবং সুশাসন আর অর্থনীতি হচ্ছে একটা আরেকটার পরিপূরক, একটা ছাড়া কিন্তু আরেকটা সম্ভব নয়। একটা রাষ্ট্রে বসবাস করে সেই নাগরিক জনগণের যদি অর্থনৈতিক সমৃদ্ধি না থাকে, অর্থ না থাকে, তাহলে কি তারা সঠিকভাবে চলাফেরা করতে পারবে? সচ্ছলতার সাথে সম্ভব না। এজন্য একটা আরেকটার পরিপূরক। যেমন রাষ্ট্রের নাগরিকদের তার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে দরকার, অর্থনৈতিক স্বাবলম্বিতা দরকার, তেমনি ওই রাষ্ট্রের জনগণেরও কিন্তু রাষ্ট্রের স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা সম্পূর্ণ সবকিছু দরকার। এর জন্য একটা আরেকটার উপরে পরিপূরক। বুঝতে পেরেছো? জি ম্যাডাম। পৌরনীতি ও সুশাসনের সাথে অর্থনীতি বেশ কিছু পার্থক্য আছে বা বৈসাদৃশ্য আছে, আমরা সেগুলো এখন দেখি। যে 1 নম্বর হচ্ছে বিষয়বস্তুগত পার্থক্য। পৌরনীতি ও সুশাসনের মধ্যে প্রথম পার্থক্য হচ্ছে বিষয়বস্তুগত পার্থক্য। কারণ পৌরনীতি ও সুশাসন আলোচনা করে নাগরিকতার আচার আচরণ নিয়ে, তাই না? আর অর্থনীতি আলোচনা করে নাগরিকের অর্থনৈতিক কার্যাবলী নিয়ে। এই দুইটা বিষয়ের একটা পার্থক্য আছে, যে পৌরনীতি ও সুশাসন আলোচনা করছে নাগরিকের আচার আচরণ কার্যাবলী নিয়ে, আর অর্থনীতি আলোচনা করছে ওই নাগরিকের অর্থনৈতিক দৈনন্দিন যে অর্থনৈতিক কার্যাবলী আছে সেইগুলো নিয়ে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অনুশীলন পদ্ধতির পার্থক্য। তোমার পৌরনীতি ও সুশাসনের যে অনুশীলন পদ্ধতি, এটা হচ্ছে ঐতিহাসিক। পৌরনীতি ও সুশাসনের অনুশীলন পদ্ধতিটা হচ্ছে ঐতিহাসিক এবং বিশ্লেষণ ধর্মী। আর অর্থনীতির যে পদ্ধতিটা, অনুশীলন পদ্ধতিটা হচ্ছে গাণিতিক। ঠিক আছে? এই জন্য পৌরনীতি ও সুশাসনের সাথে অর্থনীতি এই অনুশীলন পদ্ধতির একটা পার্থক্য আছে। 1 নম্বর পার্থক্য আমরা দেখলাম যে বিষয়বস্তুগত পার্থক্য। বিষয়বস্তুগত পার্থক্যটা কি? যে পৌরনীতি ও সুশাসন আলোচনা করে নাগরিকের দৈনন্দিন আচার আচরণ নিয়ে, আর অর্থনীতি আলোচনা করে নাগরিকের দৈনন্দিন অর্থনৈতিক কার্যাবলী নিয়ে। আর অনুশীলনগুলোর পার্থক্য আমরা কি দেখলাম? যে পৌরনীতি ও সুশাসনের আলোচনা অনুশীলন পদ্ধতি হচ্ছে ঐতিহাসিক এবং বর্ণনামূলক বা বিশ্লেষণধর্মী, আর অর্থনীতির যে অনুশীলন পদ্ধতি এটা হচ্ছে গাণিতিক। এই দুটো পার্থক্য আমরা দেখলাম। তো উপরে আমরা যে মিল এবং পার্থক্য দুইটা বিষয়ে আমরা লক্ষ্য করলাম, সেখান থেকে আমরা দেখলাম যে দুটো শাখার মধ্যে সামান্য কিছু পার্থক্য থাকলেও দুটো পৌরনীতি এবং সুশাসন এবং অর্থনীতির মধ্যে কিন্তু প্রচুর মিল আছে। উভয় শাস্ত্রের লক্ষ্য হলো উন্নত, সুখী এবং সমৃদ্ধশালী নাগরিক জীবন প্রতিষ্ঠা করা। সুতরাং আমরা বলতে পারি যে পৌরনীতি, সুশাসন এবং অর্থনীতি একে অপরের পরিপূরক ও সহায়ক। বুঝতে পেরেছো? পৌরনীতি ও সুশাসনের সাথে নীতিশাস্ত্রের সম্পর্ক। নাগরিকতা, জাতীয় রাষ্ট্রের রাজনৈতিক দিক নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে আমরা বলি পৌরনীতি ও সুশাসন। অপরদিকে মানুষের যাবতীয় কার্যাবলী, আচার আচরণের ভালো মন্দ নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে নীতিশাস্ত্র বলে। জ্ঞানের শাখা হিসেবে দুটো পৌরনীতি, সুশাসন এবং নীতিশাস্ত্রের মধ্যে পার্থক্য থাকলেও এই দুটোর মধ্যে কিন্তু অনেক ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আমরা এখন সে সম্পর্কে আলোচনা করব। পৌরনীতি ও সুশাসনের সাথে নীতিশাস্ত্রের মিল বা সাদৃশ্য আমরা লক্ষ্য করি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে উভয়ের লক্ষ্য ও উদ্দেশ্য এক। পৌরনীতি ও সুশাসন লক্ষ্য হচ্ছে সুনাগরিকতা অর্জন করা, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা নাগরিককে। তেমনি নীতিশাস্ত্রের লক্ষ্য হচ্ছে আদর্শ মানুষ গড়ে তোলা।
এজন্য দুইটার লক্ষ্য কিন্তু এক। নীতিশাস্ত্র তোমার কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা সৎ, কোনটা অসৎ, কোনটা উচিত, কোনটা অনুচিত, এই যে পার্থক্যগুলো নির্ধারণ করে নীতিশাস্ত্র, এগুলোর মাধ্যমে একজন নাগরিককে সুনাগরিকতার শিক্ষা দিয়ে থাকে নীতিশাস্ত্র। এজন্য আমরা বলতে পারি যে পৌরনীতি ও সুশাসন এবং নীতিশাস্ত্র উভয়ের উদ্দেশ্য এবং লক্ষ্য এক। সেটা হচ্ছে যে আদর্শ মানুষ গড়ে তোলা, সুনাগরিকতার শিক্ষা দিয়ে আদর্শ মানুষ গড়ে তোলা। 2 নম্বর হচ্ছে উভয়ের ভিত্তিমূল এক। অনেক ক্ষেত্রে কিন্তু প্রচলিত অনেক আইন, প্রচলিত অনেক মানে নীতি নৈতিকতা, এগুলো আইনে পরিণত হয়ে যায়। বলা হয় যে অতীতে যে সমস্ত নীতি নৈতিকতা ছিল তার অধিকাংশই এখন আইন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য পণ্ডিতগণ বলেন যে আইনের মূল ভিত্তি হচ্ছে নীতি নৈতিকতা। আইন এবং রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে নীতি নৈতিকতা। এজন্য বলা হয়েছে যে উভয়ের ভিত্তিমূল এক। 3 নম্বর পয়েন্ট হচ্ছে একে অপরের পরিপূরক। পৌরনীতি ও সুশাসন নাগরিকের আচার আচরণ নিয়ে আলোচনা করে, কিন্তু যে তাকে সুনাগরিকতার শিক্ষা দেয়, তাকে মূল্যবোধ শিক্ষা দেয়, তাকে কিন্তু অভদ্র হতে শিক্ষা দেয় না, সুনাগরিকতার শিক্ষা দেয়। আবার তোমার নীতিশাস্ত্র মানুষকে সঠিক মানুষ হিসেবে, আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষা দেয়। তাহলে বলা যাচ্ছে যে একে অপরের পরিপূরক, একটা ছাড়া আরেকটা সম্ভব নয়। যদি মানুষের মধ্যে নীতি নৈতিকতা না থাকে তাহলে কিন্তু সে সুনাগরিক হতে পারবে না। এজন্য একটা আরেকটা পরিপূরক। বুঝতে পেরেছো? জি ম্যাডাম। পৌরনীতি ও সুশাসনের সাথে নীতিশাস্ত্রের বেশ কিছু পার্থক্য এখন আমরা দেখি। 1 নম্বর হচ্ছে বিষয়বস্তুগত পার্থক্য। বিষয়বস্তুগত পার্থক্য হচ্ছে যে পৌরনীতি ও সুশাসনের পরিধি থেকে তোমার নীতিশাস্ত্রের পরিধি অনেক ব্যাপক। কেননা পৌরনীতি ও সুশাসন তোমার শুধুমাত্র মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে, মানুষের অভ্যন্তরীণ আচরণ কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না। আর নীতিশাস্ত্র তোমার বাহ্যিক এবং আভ্যন্তরীণ দুইটা আচরণকেই নিয়ন্ত্রণ করে থাকে। এজন্য বলা হয়েছে যে পৌরনীতি ও সুশাসনের পরিধি থেকে নীতিশাস্ত্রের পরিধি অনেক বেশি ব্যাপক। ঠিক আছে? 2 নম্বর হচ্ছে দৃষ্টিভঙ্গি জনিত পার্থক্য। দৃষ্টিভঙ্গি জনিত পার্থক্যটা কি? যে অনেক বিষয় আছে যেগুলো তোমার রাষ্ট্র আইনে অবৈধ হতে পারে, আইনের সীমা লঙ্ঘন করতে পারে, কিন্তু সেগুলো নৈতিকতা বিরোধী মনে করা হয় না। আবার অনেক বিষয় আছে যেগুলো নৈতিকতা বিরোধী বলে ধরে নেওয়া হয়, কিন্তু সেগুলো রাষ্ট্র আইন বিরোধী বলে ধরা হয় না। যেমন মনে করো যে রাস্তার বাম পাশ দিয়ে যদি গাড়ি চালানো হয় তাহলে সেটা কিন্তু রাষ্ট্রীয় আইন বিরোধী, তবে এটাকে কিন্তু অনৈতিক বলে ধরা হয় না। আবার যদি আমরা মিথ্যা কথা বলি, পরনিন্দা করি, এটা কিন্তু রাষ্ট্রীয় আইন বিরোধী না, যদি সেই পরনিন্দা বা মিথ্যা কথার দ্বারা যদি কারো কোনো ক্ষতি না হয়, তবে সেটা কিন্তু আইন বিরোধী না, তবে এটা কিন্তু তোমার হচ্ছে নৈতিকতা বিরোধী। তাহলে দৃষ্টিভঙ্গির একটা পার্থক্য আছে যে অনেক ক্ষেত্রে তোমার নৈতিকতা বিরোধী বিষয়গুলো আইন বিরোধী নাও হতে পারে, আবার অনেক ক্ষেত্রে আইন বিরোধী মানে নৈতিকতা বিরোধী বিষয়গুলো আইন বিরোধী যেমন নাও হতে পারে, তেমন অনেক আইন আছে যেগুলো নৈতিকতা বিরোধী না হয়। এই আর কি। উপরে আলোচনা থেকে আমরা এটা লক্ষ্য করলাম যে পৌরনীতি ও সুশাসনের মধ্যে কিছু পার্থক্য আছে, তারপরেও কিন্তু একটা আরেকটার পরিপূরক এবং উভয়ের সম্পর্ক অনেক ঘনিষ্ঠ এবং নিবিড়। জ্ঞানের উভয় শাখায় আদর্শ মানুষ গড়ে তুলতে সাহায্য করে। বুঝতে পারছো? জি ম্যাডাম। পৌরনীতি ও সুশাসনের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সম্পর্ক। পৌরনীতি ও সুশাসন হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। অপরদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হচ্ছে তথ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, ব্যবস্থাপনা এবং বিতরণের জন্য ব্যবহৃত প্রক্রিয়া ও পদ্ধতির সমন্বয়। তথ্য যোগাযোগ প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে এ বিষয়ে আলোচনাও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পৌরনীতি ও সুশাসনের সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তির সম্পর্ক অত্যন্ত নিবিড়। এখন আমরা এই সম্পর্কে একটু আলোচনা করি। পৌরনীতি ও সুশাসনের সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তির সম্পর্ক বা কিছু মিল দেখি আমরা। 1 নম্বর পয়েন্ট হচ্ছে লক্ষ্যের ক্ষেত্রে অভিন্নতা।
পৌরনীতি ও সুশাসনের মূল লক্ষ্য হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা, তেমনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা। কেননা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণেই কিন্তু মানুষ আজকে অনেক দূর এ পর্যন্ত এগিয়ে গেছে। সারা বিশ্ব আজকে কি একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। এটার মূল কারণ হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে। এজন্য বলা হয়েছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যেমন চায় নাগরিকের কল্যাণ সাধন করতে, তেমনি পৌরনীতি ও সুশাসনও চাই নাগরিকের কল্যাণ সাধন করতে। তাই দুইটার লক্ষ্য হচ্ছে এক। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বিষয়বস্তুর ক্ষেত্রে সাদৃশ্য। পৌরনীতি ও সুশাসনের সাথে তোমার হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়বস্তুর কিছু মিল আছে। সেগুলো কি যে উভয় শাস্ত্রে তোমার জনগণের সেবা, সমাজ নাগরিকতা, নাগরিকের অধিকার, কর্তব্য, জনসেবা ইত্যাদি বিষয়গুলো কিন্তু দুটো শাস্ত্রই গুরুত্ব সহকারে আলোচনা করে থাকে। এজন্য বলা আছে যে বিষয়বস্তুর ক্ষেত্রে পৌরনীতি ও সুশাসনের সাথে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির সাদৃশ্য আছে। 3 নম্বর হচ্ছে একে অপরের পরিপূরক। বর্তমান আধুনিক বিশ্বে তোমার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ছাড়া একটা রাষ্ট্র কিন্তু পরিপূর্ণ কল্যাণ করা সম্ভব নয়। তেমনি একটা রাষ্ট্রের মানে তোমার হচ্ছে যারা তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের জন্য তোমার পৌরনীতি ও সুশাসনের জ্ঞান থাকা দরকার। তোমার প্রশাসন, রাষ্ট্র, সরকার প্রভৃতি বিষয়ে কিন্তু যারা তোমার সংশ্লিষ্ট আছেন ওই তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে তাদের এই বিষয়ে জ্ঞান থাকা দরকার। এজন্য বলা হচ্ছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং পৌরনীতি ও সুশাসন একে অপরের পরিপূরক। 4 নম্বর আছে একটির উপর অন্যটির প্রভাব। পৌরনীতি ও সুশাসন এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি একটার উপর আরেকটা প্রভাব বিস্তার করে থাকে। বুঝতে পেরেছো? ম্যাডাম। আচ্ছা, আমরা এখন পার্থক্য দেখি। 1 নম্বর পার্থক্য হচ্ছে পদ্ধতিগত পার্থক্য। পৌরনীতি ও সুশাসন তোমার হচ্ছে যে এটার অনুশীলন পদ্ধতি ঐতিহাসিক এবং বিশ্লেষণধর্মী, কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পদ্ধতিটা হচ্ছে গাণিতিক এবং তথ্য নির্ভর। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে দৃষ্টিভঙ্গির পার্থক্য। যদি সমাজে বা রাষ্ট্রে কোনো সমস্যা হয় তবে পৌরনীতি ও সুশাসন সেগুলোকে কিন্তু নাগরিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার করে, আর সেই একই সমস্যা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তার তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির আঙ্গিকে চিন্তা ভাবনা করে। এজন্য দুইটা দৃষ্টিভঙ্গির একটু পার্থক্য আছে। 3 নম্বর আছে বিষয়বস্তুগত পার্থক্য। পৌরনীতি ও সুশাসনে তোমার পৌরনীতি ও সুশাসন তোমার রাষ্ট্র এবং নাগরিকতার বিষয়ে গুরুত্ব দিয়ে থাকে, আর তথ্য যোগাযোগ প্রযুক্তি তথ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এগুলোর উপরে গুরুত্ব দিয়ে থাকে। এজন্য দুইটার বিষয়বস্তুর একটু পার্থক্য আছে। আমরা কি বুঝতে পেরেছি পার্থক্য এবং সাদৃশ্য? ম্যাডাম। আচ্ছা, উপরে আলোচনা থেকে আমরা দেখলাম যে বর্তমানে মানে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি এবং পৌরনীতি ও সুশাসনের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। যদিও সামান্য কিছু পার্থক্য আছে, তবে দুটার মধ্যে অনেক বেশি ঘনিষ্ঠ তার আছে। বিদ্যুৎ, বেতার যন্ত্র, টেলিভিশন, ইন্টারনেট, ইমেইল প্রভৃতির দ্বারা পৃথিবীর এক প্রান্তের সমাজ ব্যবস্থা, আচার আচরণ, কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতি, সাহিত্য ইত্যাদি অতি সহজে অন্য প্রান্তের সমাজ জীবনে প্রভাব বিস্তার করছে। দ্রুতগামী আকাশযান দূরকে নিকট করে চলেছে। ঘরে বসে মানুষ তথ্য পাচ্ছে, সারা পৃথিবীর সাথে যোগাযোগ স্থাপন করতে পারছে। তথ্যের অবাধ প্রবাহের সৃষ্টি হয়, প্রশাসনের দুর্নীতি কমে যাচ্ছে, প্রশাসন স্বচ্ছ হয়ে উঠছে, ফলে সুশাসন প্রতিষ্ঠার পথ প্রশস্ত হচ্ছে। কাজেই পৌরনীতি ও সুশাসনের সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তির সম্পর্ক যে নিবিড় তা নির্দ্বিধায় বলা যায়, তাই না? আমরা উপরে আলোচনা থেকে এটা স্পষ্ট ভাবে বুঝতে পারলাম যে পৌরনীতি ও সুশাসনের সাথে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তোমরা কি বুঝতে পেরেছো? জি ম্যাডাম।
তোমাদের সবাইকে ধন্যবাদ আমার ক্লাসে অংশগ্রহণ করার জন্য। তোমরা ভালো থেকো, ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। জি ম্যাডাম।